Hello friends, welcome to my YouTube channel The Way of As Education. সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মগধ সাম্রাজ্যের ইতিহাস। অর্থাৎ মগধ সাম্রাজ্যের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, লাইক WBCS, WBP, KPSI, পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্ক, এসএসসি জিডি। অর্থাৎ ইতিহাসের একটা এমন টপিক যেটা যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এসে থাকে। এখানে আমরা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দবংশ, এইসব বংশ নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ মোট 4টি মগধের রাজবংশ নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাথে সাথে চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই রিকোয়েস্ট করে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং একটা গুরুত্বপূর্ণ তোমাদের অ্যানাউন্স, যে 7,000 যে জিকে সিরিজ, তার জিকে সিরিজের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে। অলরেডি 3টে ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে। তো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, সেখান থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। এবং এই 7,000 জিকে যে কোনো ধরনের পরীক্ষা দেওয়ার আগে যদি একবার তোমরা রিভাইজ করে যাও, তাহলে অবশ্যই সেখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে। সো লেটস, চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, প্রথমে কি বলেছে, মগধ রাজবংশের মধ্যে প্রথম হচ্ছে যেটা হর্ষঙ্ক রাজবংশ। এখানে আমরা কোনো এমসিকিউ আকারে আলোচনা করব না, ফুল ডিটেলস একদম অনলাইনের হিসেবে আলোচনা করব। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই ধরনের ডিটেলস আলোচনা করার একটা উদ্দেশ্য, যে ডেসক্রিপটিভ পার্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু কাজে লাগবে, লাইক WBCS, SSC, CGL, CHSL, এখানে কিন্তু এগুলো এসে থাকে। তো প্রথমে কি বলছে দেখো, হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের রাজত্বকাল কত ছিল না, 544 থেকে 413 খ্রিস্টাব্দ। অর্থাৎ খুবই অনেক টাইম ধরে বলা যায় এই হর্ষঙ্ক বংশ রাজত্ব করেছিল। এবং মগধের এটা কিন্তু প্রথম রাজবংশ যদি বলে। দেখো, প্রথম বিম্বিসার, অর্থাৎ হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে তাহলে, প্রথম বিম্বিসার। তিনি কী নামে পরিচিত, এটা কিন্তু প্রশ্ন আসছে। সেটা হচ্ছে শ্রনিক বা শ্রেণিক নামে তিনি পরিচিত ছিলেন। এটা কিন্তু WB প্রিভিয়াসের প্রশ্ন। এবং তার রাজত্বকাল ছিল 544 থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ। বিম্বিসার হলেন কি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসারের নেতৃত্বেই মগধের শক্তি এবং প্রতিপত্তি কী হয়েছিল, বেড়েছিল। এবং কোশলরাজ প্রসেনজিতের ভগ্নী কোশলা দেবী বা মহাকোশলাকে তিনি বিয়ে করেন। অর্থাৎ কে বিয়ে করেন, বিম্বিসার। এবং তিনি কাশী রাজ্যের একাংশ লাভ করেন যৌতুক হিসাবে। অর্থাৎ তিনি পণ হিসাবে বলা যায় বা যৌতুক হিসাবে তিনি এই কাশী রাজ্যটি তিনি পেয়ে থাকেন। কে না, বিম্বিসার। এরপর কি বলছে না, এরপর বিম্বিসার লিচ্ছবি রাজ চেতকের ভগ্নী চেল্পনা বা চেল্লনাকে মদ্র রাজকন্যা ক্ষেমা, এদের বিয়ে করে রাজ্য বিস্তারের সুযোগ গ্রহণ করেন। অর্থাৎ এখানে দেখো একটা প্রশ্ন কিন্তু এসেই থাকে, যে হর্ষঙ্ক বংশ বা মগধের বেশিরভাগ রাজবংশ কি করেছিল, যে বিয়ের মাধ্যমে তাদের কি করেছিল, রাজ্য বিস্তার করতে পেরেছিল। অর্থাৎ এটাই ছিল তাদের প্রধানত কৌশল। নেক্সট কি বলছে দেখো, বিম্বিসার অঙ্গরাজ্য জয় করেন। অঙ্গরাজ্য জয় করেছিলেন বিম্বিসার। বিম্বিসার রাজত্বকালে মহাবীর ও গৌতম বুদ্ধ তার সমসাময়িক ছিলেন। এটা কিন্তু প্রশ্ন পড়ে, যে মগধের কোন রাজার সমসাময়িক ছিলেন মহাবীর এবং গৌতম বুদ্ধ, তাহলে কী হবে, বিম্বিসার। তারা মগধে কী করেছিল, নিজ নিজ ধর্মমত প্রচার করেন, এবং বৌদ্ধ ধর্ম প্রচারে বিম্বিসার নিজেও কিন্তু সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, যে বিম্বিসার কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন, না বৌদ্ধ ধর্মের প্রতি। গিরিব্রজ ছিল বিম্বিসারের রাজধানী। বিম্বিসার গিরিব্রজের পাশে রাজগৃহ, বর্তমান যেটা রাজগীর নামে এক নতুন নগর তিনি কিন্তু পত্তন করেন বা তৈরি করেন। বিম্বিসার চিকিৎসক কে ছিলেন, জীবক। এই জীবককে তিনি উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন যখন অবন্তী রাজা প্রদ্যোৎ জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। এবং তার উপাধি ছিল শ্রমিক। অর্থাৎ কার উপাধি ছিল শ্রমিক, তাহলে বিম্বিসারে, আমরা আগেই পড়েছি। এবং তিনি প্রথম ভারতীয় রাজা যার একটি শক্তিশালী সৈন্যবাহিনী ছিল। ইম্পর্টেন্ট লাইন এটা কিন্তু মনে রাখবে, যে মগধের কোন বংশের রাজার একটা বিশাল শক্তিশালী সৈন্যবাহিনী ছিল, সেটা হচ্ছে কি, বিম্বিসারে। বিম্বিসারে কী উপাধি ছিল, সৈনিক। বিম্বিসারের চিকিৎসকের নাম কী ছিল, জীবক। বিম্বিসারের রাজধানী কোথায় ছিল, না গিরিব্রজ। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তারপর আসছে কে, অজাতশত্রু। অজাতশত্রু উপাধি কী ছিল, কুনিক। এবং এর রাজত্বকাল ছিল 492 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে লিচ্ছবি রাজকন্যা চেল্লনার গর্ভজাত সন্তান হলেন অজাতশত্রু। অর্থাৎ বিম্বিসার চেল্লনাকে বিয়ে করেছিলেন, এবং তারই সন্তান ছিলেন কে তাহলে, অজাতশত্রু। এবং পিতা বিম্বিসারকে, অর্থাৎ বুদ্ধের পরম ভক্ত ছিল কে, এই বিম্বিসার।
তার পুত্র অজাতশত্রু অর্থাৎ তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। তাহলে দুটো প্রশ্ন এখান থেকে, বিম্বিসার ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী, কিন্তু অজাতশত্রু কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। তিনি কী করেছিলেন না বিম্বিসারকে হত্যা করেন এবং সিংহাসনের দায়িত্ব ছিনিয়ে নেন। তাহলে যদি বলে বিম্বিসারের মৃত্যু কার হাতে হয়েছিল, না তারই পুত্র অজাতশত্রুর হাতে। স্বামীর শোকে কী হয়েছিল না, কৌশল দেবী প্রাণত্যাগ করলে কৌশলরাজ প্রসেনজিৎ অর্থাৎ বিম্বিসারের শ্যালক হিসাবে যে ছিলেন প্রসেনজিৎ, ভগ্নির বিয়ে যৌতুক হিসাবে যে বিম্বিসারকে দেওয়া হয়েছিল কাশী রাজ্য, সেটি কিন্তু ওই অজাতশত্রু আমলে কিন্তু ফিরিয়ে আনার জন্য যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু বহুদিন যুদ্ধ চলার পর প্রসেনজিৎ নিজ কন্যার সঙ্গে অজাতশত্রুর বিয়ে দিয়ে শান্তি স্থাপন করেন। কারণ কি অজাতশত্রুর কাছে কী হয়েছিল, প্রসেনজিৎ কিন্তু হার মানতে বাধ্য হয়েছিল। এবং দীর্ঘ 16 বছর যুদ্ধ করার পর অজাতশত্রু চাতুর্যের দ্বারা ভাজ্যি জয় করেছিলেন এবং ভাজ্যি রাজ্যটাও তিনি কিন্তু জয় করেছিলেন। কে? এই অজাতশত্রু। 3টি কারণে ভাজ্যি জয়লাভ সম্ভব হয়েছিল অজাতশত্রু। কী কী বলছে, সুনিদ এবং বৎসকর এই দুই কূটনীতিক মন্ত্রী ভাজ্যির জনসাধারণ মধ্যে বিবাদের বীজ বপন করেছিলেন। দুয়ে কী বলছে, রথমূষণ নামক এক প্রকার রথ যার সঙ্গে সাদা ধাতব দণ্ড লাগা থাকতো সেই রথের দ্বারা। এবং 3 নম্বর, মহাশিলাকণ্টক একটি যুদ্ধের যানবাহন যার থেকে বড় প্রস্তর ছোঁড়া হতো অর্থাৎ পাথর ছোঁড়া হতো। এইসব রণকৌশল দ্বারা কিন্তু তিনি ভাজ্যি রাজ্যটি জয়লাভ করেছিলেন। এবং এইভাবে কী হয়েছিল, এভাবে তিনি অজাতশত্রু কাশী বৈশালী অর্থাৎ ভাজ্যির রাজধানী ছিল কি বৈশালী, মগধের সঙ্গে যুক্ত হয়েছিল এবং সব থেকে শক্তিশালী রাজ্য পরিণত হয়েছিল এই অজাতশত্রুর আমলে। এবং অজাতশত্রু রাজগৃহে একটি দুর্গ নির্মাণ করেন এবং জলদুর্গ নির্মাণ করে পাটালি গ্রামের গঙ্গার তীরে শত্রুদের ওপর নজর রাখার জন্য এটি তৈরি করেছিলেন তিনি। তারপরে কে এসছে, উদয়ন। অজাতশত্রুর মৃত্যুর পর তার পুত্র উদয়ন কিন্তু মগধের সিংহাসনে বসেন কত 460 থেকে 440 খ্রিস্টপূর্বাব্দে। এবং তার রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পাটলিপুত্রের রাজধানী পরিবর্তন হয়েছিল রাজগৃহ থেকে। অর্থাৎ যদি বলে মগধের রাজধানী পাটলিপুত্রে পরিবর্তন হয়েছিল রাজগৃহ থেকে কার আমলে, না উদয়নের আমলে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লাইন মনে রাখবে। নেক্সট কী বলছে, উদয়নের পরে অনিরুদ্ধ মুন্ডা, নাগদশক, হর্ষন্ত বংশের এই 3 রাজা রাজত্ব করেন। এরা প্রত্যেকেই ছিলেন দুর্বল এবং অত্যাচারী। বৌদ্ধ গ্রন্থে এদের 3 জনকে পিতৃহন্তা বলে উল্লেখ করা হয়েছে। তাহলে যদি বলে যে মগধের যে বংশ এই যে উদয়ন ছিলেন এবং উদয়নের পরে এসেছিলেন কে, অনিরুদ্ধ, নাগদশক, এরা ছিলেন হর্ষঙ্গ বংশে। এবং হর্ষঙ্গ বংশের শেষ রাজা যদি বলে কে ছিলেন, সেটা হচ্ছে কি নাগদশক। ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে বন্ধুদের সাথে, এবং রিকোয়েস্ট করে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল নোটিফিকেশন কিন্তু অন করে রাখবে তোমরা। নেক্সট তারপর কী হচ্ছে, শিশুনাগ বংশ 413 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে প্রথমে কি জানলাম যে মগধের প্রথম বংশ ছিল হর্ষঙ্গ বংশ। হর্ষঙ্গ বংশের পরে এবার আসছে কি শিশুনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কে ছিলেন, শিশুনাগই ছিলেন। অর্থাৎ নাগ দশকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা শিশুনাগকে রাজা হিসাবে মগধের সিংহাসনে নির্বাচিত করেন এবং শিশুনাগ ছিলেন নাগ দশকের মন্ত্রী। সুযোগ বুঝে শিশুনাগ নাগ দশককে হত্যা করে এই সিংহাসনে বসেন। অবন্তীর পদ্মত বংশ ধ্বংস করে তিনি সমগ্র পশ্চিম ভারত মগধের অন্তর্ভুক্ত করেন। এটি শিশুনাগের সবচেয়ে বড় কীর্তি ছিল। তাহলে যদি বলে শিশুনাগের সবচেয়ে বড় কীর্তি কী ছিল, না পশ্চিম ভারতকে মগধের অন্তর্ভুক্ত করা। এভাবে অবন্তী ও মগধের 100 বছরের পুরাতন সভ্যতার অবসান হয় এই শিশুনাগের সময়। নেক্সট কি বলছে, শিশুনাগ অস্থায়ীভাবে বৈশালীতে রাজধানী স্থাপন করেন। তাহলে যদি বলে মগধের রাজধানী বৈশালীতে স্থানান্তর করেছিলেন অস্থায়ীভাবে কে, না শিশুনাগ। এই শিশুনাগের পর আসছে কে, কালাশোক বা কাকবর্ণ। না শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক মগধের সিংহাসনে বসেন। তিনি বৈশালী থেকে আবার পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেন। এটাও কিন্তু মনে রাখবে। অর্থাৎ এই যে রাজধানী স্থানান্তর বা কে কোন কার পরে রাজা হয়ে সিংহাসনে বসছেন মগধের, সেটা কিন্তু সিকোয়েন্সটা মনে রাখবে। এটা কিন্তু ইউপিএসসি প্রিলিমসেও কিন্তু এ ধরনের প্রশ্ন এসে থাকে এবং WBCS তো অবশ্যই আমাদের বটেই। কালাশোক কী করেছিলেন, না তিনি এই কালাশোক বা কাকবর্ণ তিনি বৈশালী নগরীতে দ্বিতীয় বৌদ্ধ অধিবেশনের আয়োজন করেছিলেন 383 খ্রিস্টপূর্বাব্দে। এই লাইনটা তোমরা কিন্তু মনে রাখবে যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার আমলে অনুষ্ঠিত হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। কার সমলে, না এটা হচ্ছে এই কালাশোক বা কাকবর্ণের আমলে। এবং তাহলে প্রথম কার সময় হয়েছিল, না প্রথম হয়েছিল অজাতশত্রু আমলে। ওটা কিন্তু ওখানে দেওয়া নয়, কিন্তু প্রথম হয়েছিল অজাতশত্রু আমলে। এবং এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে বা সম্মেলনে সবকামী
বা সাবাকাশি ছিলেন এই অধিবেশনের কিন্তু সভাপতি। নেক্সট আসছে এরপরে নন্দবংশ, অর্থাৎ 3 নম্বর বংশ হচ্ছে কি নন্দবংশ, এবং এই নন্দবংশের রাজত্বকাল ছিল 345 থেকে 322 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম অক্ষত্রিয় বংশ কিন্তু বলা হয় বংশ, যেটি 100 বছর ধরে রাজত্ব করেছিল এই মগধের কি রাজত্বে। তাহলে যদি বলে মগধ সাম্রাজ্যে প্রথম অক্ষত্রিয় বংশ কোনটি, না সেটা হচ্ছে নন্দবংশ। এবং নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মহাপদ্য নন্দ। মহাপদ্য নন্দ ছিলেন কিন্তু নন্দবংশের প্রতিষ্ঠাতা। পুরাণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহাপদ্য নন্দ ছিলেন একজন শূদ্র বংশজাত সন্তান। তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং তাকে একরাট অর্থাৎ একমাত্র রাজা যিনি বাকি সবাইকে ধ্বংস করেছে, এর লাইনটাতে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। এবং তাকে ভারতীয় ইতিহাসে প্রথম সাম্রাজ্য গঠনকারী বলা হয়। এই প্রশ্নটা কিন্তু এইবারে 2023-24 যে পরীক্ষা হলো WBCS, সেই প্রিলিমসে কিন্তু এই প্রশ্ন এসেছিল যে ভারতীয় ইতিহাসে প্রথম সাম্রাজ্য গঠনকারী রাজা কাকে বলা হয়, না তিনি হচ্ছেন মহাপদ্য নন্দ। কৌশল এবং কলিঙ্গ জয় করেছিলেন এবং জিনের ছবি নিয়ে এসেছিলেন জয়চিহ্ন হিসাবে। হস্তিগুম্ফা লিপি, যেটা খারবেলের লেখা কলিঙ্গ রাজার বিষয়ে লেখা ছিল, থেকে নন্দবংশের কলিঙ্গ বিজয় সম্পর্কে কিন্তু জানা যায়। এবং উত্তরাধিকার হিসাবে তার 8টি পুত্র ছিল এবং তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল ধননন্দ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তাকে উগ্রসেনও বলা হতো, অর্থাৎ বিশাল সেনাবাহিনীর মালিক। তাই যদি বলে উগ্রসেন কাকে বলা হয়, না ধননন্দকে কিন্তু উগ্রসেন বলা হয়। নেক্সট তাহলে কী এসছে এবারে, ধননন্দ। নন্দবংশের শেষ রাজা ছিলেন কে, ধননন্দ। এবং ধননন্দের শাসনকালে আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারত কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে প্রবেশ করেন। এটা কিন্তু মনে রাখবে এই লাইনটা। কিন্তু ধননন্দের বিশাল সৈন্যবাহিনী গাঙ্গেয় উপত্যকার দিকে অগ্রসরও হয়নি। গ্রিক গ্রন্থে ধননন্দকে অগ্রম বা আগ্রামস বা জেন ড্রিমস বলে অভিহিত করা হয়েছিল এই ধননন্দকে। চন্দ্রগুপ্ত মৌর্য ও কৌটিল্য নন্দবংশকে ধ্বংস করেছিলেন ধননন্দকে পরাজিত করে। তাহলে যদি বলে নন্দবংশের উচ্ছেদ কে করেছিলেন, না চন্দ্রগুপ্ত মৌর্য। এবং ধননন্দ প্রজাদের উপর করের বোঝা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন। কারণ কি, না তাকে এক বিশাল সেনাবাহিনী রাখতে হয়েছিল। ফলে শূদ্রবংশীয় রাজার উপর প্রজা সাধারণের ঘৃণা চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত কী হয়েছিল, আর চন্দ্রগুপ্ত মৌর্য নামে এক তরুণের নেতৃত্বে প্রজারা নন্দবংশ ধ্বংস করেন এবং মগধের সিংহাসনে মৌর্য বংশ কিন্তু প্রতিষ্ঠিত হয় 321 খ্রিস্টাব্দে। তাহলে এই হচ্ছে আজকের টপিক, যেটা হচ্ছে মগধের সাম্রাজ্যের ইতিহাস। অর্থাৎ এখানে 4টি বংশ নিয়ে আমরা আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে এই ধরনের সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ এবং MCQ আকারে প্রশ্ন উত্তর তোমরা পেয়ে থাকো। সো ওকে, ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।